নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৭ই মার্চ ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য তারিখ। ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং ৭ই মার্চ দিনটাকে বাংলাদেশে সাড়ম্বরে পালিত হতো। ২০২৪ সাল পর্যন্ত হয়েছে, ছুটি দেয়া হতো। এখন ৭ই মার্চের ছুটিও ইউনূসের সরকার বাতিল করেছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে যেদিনকে হত্যা করা হয়েছিল সপরিবারে, রাষ্ট্রীয় শোকের ছুটিটাও বাতিল করা হয়েছে। কিন্তু শুধু ইউনূসের জঙ্গি সরকার ৭ই মার্চকে ভুলিয়ে দিতে চাইলেও ভারতীয় উপমহাদেশের মানুষ ৭ই মার্চের তাৎপর্য ভুলবে না। আমি বঙ্গবন্ধু সেদিনকে সেই ঐতিহাসিক ভাষণে যে কথাগুলো বলেছিলেন, আমি হুবহু বঙ্গবন্ধুর বক্তব্যের কয়েকটা লাইন আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৫৪ বছর আগে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন তার প্রেক্ষিতটা ছিল আলাদা। বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি থেকে পাক হানাদার বাহিনীকে উৎখাতের ডাক দিয়েছিলেন। তারপর ২৫শে মার্চ পাক সেনা অপারেশন সার্চলাইট শুরু করে। সেই রাতেই বঙ্গবন্ধুকে বন্দি করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়। ২৫,০০০ মানুষকে খুন করা হয়েছিল, মুক্তিকামী বাঙালিকে। এই অপারেশন সার্চলাইটের পাক সেনার সহযোগী যারা ছিল, জামায়াতে ইসলামী, আল বদর, আল শামস, রাজাকার, এরাই এখন বাংলাদেশের ক্ষমতায়। সম্পূর্ণ বেআইনি ভাবে একটা দখলদারি সরকার বাংলাদেশ চালাচ্ছে। কিন্তু তা বলে কি ৭ই মার্চের ঐতিহাসিক তাৎপর্য আমরা ভুলে যাব? শেখ হাসিনা কিন্তু ডাক দিয়েছেন যে যার যা কিছু আছে, যা সহায় সম্বল আছে, সব এক করে পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। অভ্যুত্থানের পাল্টা গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থান কিভাবে হবে, কবে হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এবং শেখ হাসিনা অভ্যুত্থানের ডাক দিলেও পরিবর্তিত পরিস্থিতিতে সেই অভ্যুত্থান কতটুকু সফল হবে তাই নিয়েও নানা মুনির নানা মত, আমি এর মধ্যে ঢুকছি না। কিন্তু শেখ হাসিনার আবার আওয়ামী লীগের কর্মীদের পথে নামার আহ্বান শুধু ইউনূসের শিরদাঁড়া দিয়ে যে হিমেল স্রোত বইয়ে দিয়েছে, বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে সেটা স্পষ্ট। এখন প্রশ্ন হলো, যারা বিবিসি বাংলার সাক্ষাৎকারটি দেখেছেন ইউনূসের, তাহলে একটা জিনিস আশা করি লক্ষ্য করেছেন, ভারত সম্পর্কে শুধু ইউনূসের মনোভাবের কিঞ্চিত পরিবর্তন, আন্তরিক নয়, এটা ধূর্ত সুদখোর বৃদ্ধর একটা নতুন চালাকি। কারণ শুধু ইউনূস বুঝতে পারছেন, বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলে বিশ্বে বাংলাদেশ একঘরে হয়ে পড়বে এবং পড়েওছে। ইউনূস বলেছেন না, অনেক দেশ ওকে সমর্থন করেছে। বাস্তব হলো ৭১% বিদেশি বিনিয়োগ কমে গেছে। IMF চতুর্থ কিস্তির ঋণের টাকা দিতে অস্বীকার করেছে এবং তার উপর যে মবের মূলক বাংলাদেশে তৈরি হয়েছে, বহু মানুষ যাদের
সামান্যতম সঙ্গতি আছে, তারা বাংলাদেশের নাগরিকত্ব ছাড়ছেন। এই যে অভিজাত গুলশানে, সেখানেই বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে, ওখানেই হোলি আর্টিজান কাফে ছিল, সেখানে কি তাণ্ডবটা হলো দুদিন আগে। সেখানে পতিত স্বৈরাচার মানে আওয়ামী লীগের নেতারা লুকিয়ে আছেন, কোটি কোটি টাকা অস্ত্র আছে, এই অভিযোগে ছাত্র জনতা রূপী একদল দুষ্কৃতী হামলা চালালো। পুলিশ সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো এবং সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ সমাজ মাধ্যমে, টেলিভিশনে এই ঘটনা প্রত্যক্ষ করলেন। তারপরে ইউনূস কি বলেছে বিবিসি বাংলাকে? আইন শৃঙ্খলা তো ভালো। সাংবাদিক যখন বললেন কোথায় ভালো, 50% তো সব বেড়ে গেছে, তখন ইউনূস বলছে কি একটা রেফারেন্স দিন। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মধ্যরাতে সাংবাদিক বৈঠক করতে হয়? এবার আসুন ভারত সম্পর্কে ইউনূসের মনোভাব। এখন হচ্ছে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটা শীর্ষ বৈঠক করতে চাই ইউনূস। তাই জন্য গ্যালন গ্যালন তেল দিচ্ছে ভারতকে, কিন্তু দুরাত্মার ছলের অভাব হয় না। দেখুন, আমরা প্রথম থেকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতেও ভালো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা চাই সম্পর্কের সোনালী অধ্যায় যেমন ছিল সেরকমই থাকুক। কিন্তু সেই পথে অন্তরায় সৃষ্টি করেছে ইউনূস, তার জঙ্গি উপদেষ্টারা এবং এই রাজাকার আলসা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, ওই ছাত্ররা। এটা জামাতের একটা তরুণ এক্সটেনশন, জাতীয় নাগরিক পার্টি। এরা ভারত বিরোধিতার সুরকে চড়া করছে, ভারতকে আক্রান্ত করার ছক কষছে, পাকিস্তানের কোলে উঠেছে। এক উপদেষ্টা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে নিয়ে বাংলাদেশের নতুন মানচিত্র তৈরি করেছিলেন, সমাজ মাধ্যমে সেটা দিয়েছিলেন, বলেছিলেন নতুন মানচিত্র, নতুন বন্দোবস্ত না হলে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বই থাকবে না। তারপরেও সেই উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা পরিষদে বহাল তবিয়তে আছে, যাকে ইউনূস অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছেন। ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন না, ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। আবার এখন বললেন দুদেশের সম্পর্ক ঠিক আছে, দুদেশের স্বার্থ আছে, পরস্পরের সঙ্গে ভালো সম্পর্ক রাখার তাগিদও আছে। খুব ভালো কথা। হ্যাঁ, স্বার্থ আছে, আমাদেরও আছে, বাংলাদেশেরও আছে। আমরা তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো কালে খারাপ করিনি, করতেও চাই না। কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে। কি সেই কন্ডিশন? যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী কার্যকলাপকে আমরা বরদাস্ত করব না। শেখ হাসিনার আমলে একটা জিনিস আমরা নিশ্চিত হয়েছিলাম, যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনা শেখ হাসিনা বাস্তবায়িত হতে দেয়নি। কিন্তু পূর্বতন বিএনপি জমানায় কি দেখেছি? চট্টগ্রামের কর্ণফুলীতে 10 কন্টেনার ভর্তি অস্ত্র এসছিল। সেই অস্ত্র ভারতের উত্তর পূর্ব যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। তখন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। সম্প্রতি তিনি কারামুক্ত হয়েছিলেন। চট্টগ্রামে কর্ণফুলীর শিল্প দপ্তরের জেটিতে এই কন্টেনারগুলোকে নামানো হয়েছিল। তখন শিল্পমন্ত্রী ছিলেন জামাতের সাবেক আমির। তাহলে বিএনপি জমানায় বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়েছিল ভারত বিরোধী নাশকতার কাজে। কিন্তু শেখ হাসিনার জমানায় ভারত বিরোধী নাশকতার কাজে বাংলাদেশের মাটি যাতে ব্যবহৃত না হয় সেটা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা এবং অনেকাংশে সফল হয়েছিলেন। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার, যারা আওয়ামী লীগকে পতিত স্বৈরাচার বলে এবং তাদের একটা বড় অংশের অভিযোগ
যে ভারত সরকার বাংলাদেশকে দেখেছে আওয়ামী লীগের চোখ দিয়ে। এখানে একটা প্রশ্ন আছে, আওয়ামী লীগ ভারত বন্ধু, ভারতের অখণ্ডতা বিঘ্নিত হয় এমন কোনো পদক্ষেপ কেউ নিতে চাইলে বা নেওয়ার উদ্যোগ নিলে বাংলাদেশের সরকার সেটাকে ভেঙে দিয়েছে, ভেস্তে দিয়েছে, জঙ্গিদের নেটওয়ার্ককে উৎখাত করার চেষ্টা করেছে। তাহলে আমরা কেন সুসম্পর্ক রাখবো না? তা সত্ত্বেও শেখ হাসিনা মৌলবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করেছেন, তার জন্যই ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। তিনি মডেল মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সমমর্যাদায় উত্তীর্ণ করেছিলেন, ওয়াজ মাহফিলকে প্রশ্রয় দিয়েছিলেন, হেফাজতের দাবিতে পাঠ্যপুস্তকে সিলেবাসে কিছু কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছিলেন। তার পরিণতি হচ্ছে এই জঙ্গি জিহাদিদের আস্ফালন। আপনি যত র্যাডিকাল ইসলামকে পরোক্ষে প্রশ্রয় দেবেন, তারা কিন্তু দৈত্য হয়ে আপনাকে চ্যালেঞ্জ করবে। এই সমস্ত ফ্র্যাঙ্কেনস্টাইনের মাথা প্রথমেই ভেঙে গুড়িয়ে দিতে হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু ইউনূস হচ্ছে এই শক্তির প্রতিনিধি, অপশক্তি, কালো শক্তি, যারা মুক্তিযুদ্ধের স্পিরিটকে অগ্রাহ্য করে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে চায়। সেজন্য ইউনূস ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছিল যখন রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে আমেরিকা গিয়েছিল? যখন ভয়েস অব আমেরিকার প্রতিনিধি ইউনূসকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন করছেন, তখন তিনি বলছেন যে রিসেট বাটন পুশ করা হয়েছে। অর্থাৎ ইউনূস নিজে হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির প্রতিনিধি। তার উপদেষ্টাদের এমন অনেকে আছেন যারা সেজে গুজে সাংবাদিক বৈঠক করেন, তাদের পরিবারের লোকজনদের অতীত একবার জানুন, দেখবেন এরা বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করেছিল, এরা রাজাকারের দোসর। তাহলে এখন লড়াইটা হচ্ছে রাজাকার বনাম মুক্তিযুদ্ধের। ভারত মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, আছে, থাকবে। কিন্তু ইউনূসের এই কিঞ্চিত বলবদলের পিছনে কারণ কি? এর একটাই কারণ, ইউনূস বুঝতে পেরেছে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত, তার সামরিক শক্তি, তার সঙ্গে পাঙ্গা দিলে খেসারত দিতে হবে, চরম মূল্য চোকাতে হবে। এবং বাংলাদেশের মানুষের ওই 25-26% বাদ দিয়ে বাকিরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়। ইউনূস সেই 25-26% মানুষের প্রতিনিধিত্ব করে। এই 7 মাসের অন্তর্বর্তী সরকার বলার মতো কিচ্ছু করেনি। তলানিতে থাকা আইন শৃঙ্খলা, সার্বিক ব্যর্থতা, তার থেকে চোখ ঘোরানোর জন্য, নজর ঘোরানোর জন্য ভারত বিরোধিতাও শুরু করেছিল, কিন্তু সেটা বুমেরাং হয়ে গেছে। যেভাবে তৌহিদ হোসেন, ওই ছবিটা দেখবেন আপনারা ওমানে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন, জয়শঙ্করের বডি ল্যাঙ্গুয়েজ আর তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তৌহিদ হোসেনের গলায় বিনয়ের সুর, জয়শঙ্কর আসুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেকে ইউনূসের একটা পার্শ্ব বৈঠক হওয়া খুব জরুরি, এটা বাংলাদেশ এস্টাবলিশমেন্ট চাইছে। এই বৈঠকটা হলে ইউনূস অনেকটা লেজিটিমেসি পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমি আগেও বলেছি, আবারও বলছি, ইউনূসের পদটা অসাংবিধানিক, অনির্বাচিত। 18 কোটি দেশের মানুষের বাস বাংলাদেশে, সেখানে কোনো মুখ্য উপদেষ্টা থাকতে পারে না, অসাংবিধানিক, অনির্বাচিত। ইউনূসকে আগে তার পদের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তার পদের সাংবিধানিক বৈধতা নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত প্রোটোকল বাধা হয়ে দাঁড়াবে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো শীর্ষ বৈঠকে বসার ক্ষেত্রে। পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে কু করে হটিয়ে প্রথমে বললেন আমি চিফ এক্সিকিউটিভ পাকিস্তানে, তারপরে আগ্রা সামিটের আগে তিনি নিজেকে অ্যানয়েন্ট করলেন প্রেসিডেন্ট অফ পাকিস্তান, কারণ একজন চিফ এক্সিকিউটিভ অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে শীর্ষ বৈঠক করতে পারেন না, সেটা মুশারফ বুঝেছিলেন এবং সেই জন্য তিনি রাতারাতি নিজেকে প্রেসিডেন্ট পদে উত্তীর্ণ করেছিলেন। হয় ইউনূসকে তার পদে সাংবিধানিক বৈধতা তৈরি করতে হবে, তাহলে অবশ্যই বৈঠক হতে পারে, কিন্তু একজন মুখ্য উপদেষ্টা মানে গেঞ্জির আবার বুক পকেট, তিনি যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকের খোয়াব দেখেন, সে খোয়াব পূরণ হবে না। তাই ইউনূস নরম হয়েছেন, মিষ্টি মিষ্টি কথা বলছেন, বলছে মেঘ জমেছে, মেঘও কেটে যাবে। ভারতীয় অপপ্রচার, সংবাদ মাধ্যম বলেনি, আসলে বিষয়টা সংবাদ মাধ্যমের দিকে দায় ঠেলেছেন। কোনটা অপপ্রচার হয়েছে ইউনূসের কাছ থেকে আমরা জানতে চাই। বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন? বাংলাদেশে হিন্দুদের ধর্মস্থান কি আক্রান্ত হয়নি? চিন্ময় প্রভুকে কেন এখনো বিনা বিচারে জেলে আটকে রাখা হয়েছে? কেন ইসকনকে জঙ্গি সংগঠনের তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে? কেন এই স্লোগান উঠেছে একটা একটা ইসকন ধর, ধৈরা ধৈরা জবাই কর? বাংলাদেশে নাকি সব ধর্মের মানুষের সমান অধিকার। তাহলে 71 সালে যে বাংলাদেশে 23% হিন্দু ছিল, এখন কমতে কমতে সেটা 8% এসে পৌঁছলো। আর আমাদের ভারতবর্ষে 47 সালে দেশভাগের সময় মুসলমান জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 14.5%, এখন সেটা প্রায় 20%-এর কাছাকাছি। অর্থাৎ ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষত মুসলমানরা, ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশে সংখ্যালঘুরা যেভাবে থাকেন তার থেকে 100 গুণ ভালো আছেন। তাদের সংখ্যা বৃদ্ধি, সর্বক্ষেত্রে তাদের সমান অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি। 20 কোটির বেশি মুসলমান এই ভারতবর্ষে থাকে, বাংলাদেশের জনসংখ্যার থেকে বেশি। আগে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে যে 71 সালে যেখানে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল 23%, সেটা কমে কি করে 8% হলো? ইউনূস চাইছে এথনিক ক্লিনজিং করতে, আর মুখে বলছে বাংলাদেশের নাগরিক তারা যে ধর্মাবলম্বী হন না কেন দেশের প্রতি সমান অধিকার। এত বড় নির্চলা মিথ্যা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপারই বলতে পারে। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য হাকুপাকু করছে ইউনূস, সেই জন্য তেল দিচ্ছে, কূটনৈতিক চ্যানেলে বার্তা দেওয়া হচ্ছে একটি বার 5 মিনিটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটু সময় দিন, যাতে এই সুদী বৃদ্ধ কিছু কথা বলতে পারে। যখন নরেন্দ্র মোদী সৌজন্য করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, যখন ইউনূস ক্ষমতায় এলো তার সাথে কথাও বলেছেন, কিন্তু আমরা তো এক্সপেক্ট করিনি একজন নোবেল লরিয়েট আবার শান্তিতে নোবেল পেয়েছেন। আমাদেরও এক্সপেকটেশন ছিল, ঠিক আছে বাংলাদেশের মানুষ রেজিম চেঞ্জ চেয়েছিলেন, হয়েছেন, তারা ইউনূসকে এনেছেন, ইউনূস নিশ্চয়ই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 7 মাসের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত, বাংলাদেশের মানুষের অভিজ্ঞতাও তিক্ত। তাই ইউনূস মরিয়া হয়ে নিজের অবস্থানের বৈধতা আদায়ের জন্য মোদির পায়ে পড়ছেন, ফিলার পাঠাচ্ছেন। তাই ভারত সম্পর্কে নরম নরম কথা, কিন্তু দুরাত্মা ছলের অভাব হয় না। একদিকে আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চাইবেন, আবার অন্যদিকে ISI ডিজিকে রেড কার্পেট দিয়ে বাংলাদেশে অভ্যর্থনা চালাবেন। এটা হয়? এটা হয় না। আপনি যদি পাকিস্তান কি এক্সট্রিমিজম, টেরোরিজম এন্ড অর্গানাইজড ক্রাইমের এপিসেন্টার,
সেই পাকিস্তানের কোলে যদি ইউনূস দোলে, তাহলে কিভাবে আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে? পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক মধুর হবে না। কারণ পাকিস্তান হাজার বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে। 57টা মুসলিম দেশের অধিকাংশই পাকিস্তানকে এড়িয়ে চলে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়। এই যে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে পাকিস্তানকে ডাকাই হয়নি। ওমানের মাস্কাট থেকে পাকিস্তানের গাদারের দূরত্ব কত? বিমানে 8 ঘন্টা লাগে। নেক্সট ডোর নেবার, তাও ডাকা হয়নি। অর্থাৎ মুসলিম বিশ্বেই পাকিস্তান অ্যালিয়েনেট। অর্থাৎ পাকিস্তানের সঙ্গ ছাড়ো, তারপরেই ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের কথা ভেবো। আর নির্বাচিত সরকার ছাড়া ভারত কখনোই পূর্ণ কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে তৈরি করবে না। জানেন, এপ্রিল ইজ দি ক্রুয়েলেস্ট মান্থ। 100 বছর আগে টি.এস. এলিয়ট এই কথা বলেছিলেন। কেন বললাম? যে 2রা এপ্রিল ট্রাম্প নাকি শুল্ক টুল্ক চাপাবেন ভারত থেকে যে সমস্ত পণ্য ওখানে রপ্তানি হয়। একটা ট্রেড ওয়ার শুরু হবে। তবে চীন, কানাডা, মেক্সিকোর পণ্যের উপর ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন ভারতের ক্ষেত্রে ততটা হবে না। ট্রাম্পের অভিযোগ যে ভারত ট্যারিফ কিং, আমেরিকা থেকে গাড়ি, মোটর বাইক, ওয়াইন যেগুলো ভারত আমদানি করে দ্বিগুণের উপর কর চাপায়। টেসলার গাড়িতে নাকি 100% শুল্ক দিতে হয়। হার্লে ডেভিডসন বাইকের উপর শুল্ক কমিয়েছে। পীযূষ গোয়েল গেছেন, এগ্রিমেন্ট হবে, ভারত আমেরিকা থেকে সমরাস্ত্র কিনবে, প্রযুক্তির আদান প্রদান হবে। তাই টানা কদিন শেয়ার বাজারে রক্তক্ষরণের পর 6ই মার্চ এবং 7ই মার্চ শেয়ার বাজার একটু ঘুরে দাঁড়িয়েছে। হতে পারে এটা রিলিফ র্যালি, টানা পড়ার পর একটু ইনভেস্টরদের স্বস্তি দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় যে আমেরিকা কর বসাবে ভারতীয় পণ্যের উপর, বাজার এটাকে ডিসকাউন্ট করে দিয়েছে। কিন্তু বললাম, এপ্রিল ইজ দি ক্রুয়েলেস্ট মান্থ। 1 এপ্রিল নয়, 2রা এপ্রিল ট্রাম্প শুল্ক নীতি ঘোষণা করবে, মানে শুল্ক চালু হবে। তাই এপ্রিল ফুল আমরা ভাবতে পারছি না। দেখা যাক কি হয়। পরিশেষে বলি, রাজগুরু ভিউজ বলে একটা ইউটিউব চ্যানেল আছে। রাজগুরু গাঙ্গুলি করেন ভাইব্রেশনাল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করে প্রেডিকশন করেন, সময় কেমন যাবে রাজনৈতিক প্রেডিকশনও করেন। আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।